করছিলাম। স্যার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পর্যন্ত। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পর্যন্ত। আচ্ছা, আমরা কি স্প্লেনোমেগালি সম্পর্কে একটু জেনেছি সেদিন? না স্যার। না স্যার। কিছু কিছু ডিজিজের নাম একটু মনে রাখবো, যে ডিজিজগুলোতে স্প্লিন বড় হয়। এখানে অনেকগুলো আছে, এগুলো এত কিছু আমি আমার লাগবে না। এর মধ্যে যেগুলো বেশি হাইলাইটেড আমি ওগুলোই হাইলাইট করতেছি, ঠিক আছে? যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি ওগুলো হাইলাইট করতেছি। আমরা একটু স্প্লিনোমেগালির কজগুলো সম্পর্কে জানবো। নাম্বার 1 বলবো যে সিরোসিস। সিরোসিস অফ লিভার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। ওকে, তারপরে হচ্ছে এটা এই ক্রনিক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর 2 নম্বরে। 3 নম্বরে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ঠিক আছে? 1 নম্বরে সিরোসিস অফ লিভার, 2 কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, 3 হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। আচ্ছা, 4 নম্বরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সালমোনেলা, ঠিক আছে? সালমোনেলা হেপাটাইটিসে হয়। এপস্টেইন বার সাইটোমেগালোভাইরাস, এই দুইটা। এই যে ম্যালেরিয়া ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখো স্টার দেয়া আছে। লিশমিনিয়া কালাজ্বর, তুমি কালাজ্বরটা মাথায় রাখবা, ঠিক আছে? কালাজ্বর। আচ্ছা, আর হচ্ছে ফেলটি সিনড্রোম মনে রাখলে খুশি হব। এসএলই মনে রাখতে হবে। সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস মনে রাখতে হবে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মনে রাখতে হবে। আর সিএমএল মনে রাখতে হবে। সিএমএল মনে রাখতে হবে মানে এক কথায় মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার বললেই হবে, ঠিক আছে? মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের মধ্যে এই 4টা ভ্যারাইটিস আছে। সিএমএল আছে, মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া রুব্রাফেরা এবং এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। এই 4টা ডিসঅর্ডার মিলে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। আমি যদি বলি মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার মানে বোন ম্যারোর প্রলিফারেশন হয়, তাহলে আমরা এটা বুঝবো, ঠিক আছে? আর নিওপ্লাস্টিক লিউকেমিয়া আমরা উপরে বলছি, মেটাপ্লাস্টিক লাগবে না। এই দিস আর দ্য কজেস অফ স্প্লেনোমেগালি। একবার করে রিডিং দাও। একবার রেটিং দেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, নাম্বার জি 1 স্যার। সিরোসিস অফ লিভার, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ইনফেক্টিভ এর মধ্যে এন্ডোকার্ডাইটিস। এটাকে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলবো। সালমোনেলা যেটা টাইফয়েড করে, হ্যাঁ সালমোনেলা আমরা টাইফয়েড করে, সালমোনেলা টাইফি আমাদের টাইফয়েড করে। টাইফয়েডে আমাদের স্প্লিনোমেগালি হতে পারে। টাইফয়েড পেশেন্টের পেট ব্যথার কারণ হচ্ছে স্প্লিনোমেগালি হওয়া, ঠিক আছে? হেপাটাইটিসে অনেক সময় দেখা যায় যে আমার লিভারের সাথে স্প্লিনও বড় হয়। এবং এপস্টেইন বার ভাইরাসও হেপাটাইটিস করতে পারে, সাইটোমেগালোভাইরাসও হেপাটাইটিস করতে পারে। এই দুইটা ভাইরাস হেপাটাইটিসের মাধ্যমেও স্প্লিনোমেগালি করতে পারে কনজাংশন হিসেবে, অথবা আলাদা করেও এরা স্প্লিনোমেগালি করতে পারে। ম্যালেরিয়া কালাজ্বর একসাথে বলবো, ঠিক আছে? ম্যালেরিয়া কালাজ্বর একসাথে বলবো। তারপরে আমরা মাইলোফাইব্রোসিসের কথা বলবো, ওই মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার। তারপরে বলবো যে ফেলটি সিনড্রোম পরে বলবো, এসিলিটা বলতে হবে। এফএল সিনড্রোম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পরে বললে অসুবিধা নেই, বাট এই সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস এটা আগে বলতে হবে। আমি আগে পরে বুঝতে পারছি কোনটা বেশি ইম্পর্টেন্ট? জি স্যার। জি স্যার। স্যারেরা কিন্তু সালমোনেলা শুনতে চায়, ঠিক আছে? এসএলই শুনতে চায়, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার শুনতে চায়, এন্ডোকার্ডাইটিস শুনতে চায়, এই কার্ডিয়াক যে দুইটাই আছে দুইটাই শুনতে চায়, সিরোসিস অফ লিভার শুনতে চায়, ঠিক আছে? আর আদার তো আছেই। এই গেল আমরা একটু স্প্লেনোমেগালি সম্পর্কে জানলাম। যদি কোনো পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন থাকে, তাহলে আমরা যখন অ্যাবডোমিনাল পেইন এর পেশেন্টকে আমরা যখন এক্সামিন করব, যদি আমরা স্প্লিন বড় পাই, আমরা এর মধ্যে ভাববো, ঠিক আছে? তখন আমরা এই রোগগুলোর ক্লিনিক্যাল ফিচার খুঁজবো, ঠিক আছে? আমরা থ্রম্বোসাইটোপেনিয়া পড়ছিলাম, এই যে এটা তার প্রমাণ, তাই না বলো? থ্রম্বোসাইটোপেনিয়া আমরা পড়ছিলাম, প্যানসাইটোপেনিয়া পড়ে আসছি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পড়ে আসছি।
আচ্ছা, ট্রান্সফিউশন রিঅ্যাকশন পরে পড়বো আমরা, এটা আমাদের এতটা আসে না। আচ্ছা, এই ড্রাগগুলো সম্পর্কে আমরা জানি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তোমাদের পড়ানো হয়েছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পড়ানো হয়েছে না? ক্লিনিক্যাল ফিচার্স অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এন্ড রেসপন্সেস, আমরা কি কি ট্রিটমেন্ট করি, পড়ছি না এগুলো? এটা পড়া হয়েছে, জি মনে আছে? জি স্যার। ওকে, জি স্যার। মনে আছে। এই যে দেখো না, আপার মোটর নিউরন সাইন আছে না, এটা স্ট্রোকের মতো ফিচার, অনেক সময় স্ট্রোকের মতো ফিচার শো করবে, বাট ওর কারণটা হচ্ছে বিটুয়েল ডেফিসিয়েন্সি। পেশেন্ট কিন্তু অনেক সময় স্ট্রোকের মতো ফিচার আনবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু হেমোলাইটিক অ্যানিমিয়াটা পরে পড়বো, এটা বড়, এটা আমরা প্রথমে না পড়ে আমরা একটু পরে পড়বো। আমরা এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পিএনএইচ, হেমোগ্লোবিনোপ্যাথি, থ্যালাসেমিয়াটা ইম্পর্টেন্ট। আমরা হিমোগ্লোবিনের প্রবলেম, আমরা দুই ধরনের হিমোগ্লোবিনের প্রবলেম পড়ি সাধারণভাবে। একটা পড়ি সিকল সেল অ্যানিমিয়া, এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া করে, ঠিক আছে? এখানে আমার আরবিসির নরমাল হিমোগ্লোবিনের নরমাল শেপ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সাম সিকলিং ফর্মেশন হয়, এই জন্য ভেঙে যায়, অ্যানিমিয়া ফর্মেশন করে। এটা তোমাদের আসে নাই এখন পর্যন্ত, আমি একটু রিস্ক নিব এখানে। আমরা একটু থ্যালাসেমিয়াটা পড়বো, ঠিক আছে? থ্যালাসেমিয়া একটু পড়ছিলাম কি আমরা? না স্যার। আচ্ছা যাই হোক, আমি একটা ওভারভিউ দিচ্ছি। এটা একটা ইনহেরিটেড ডিজিজ, ঠিক আছে? নাম্বার 1, যেটার ডিজিজটাতে কি প্রবলেম হয়, এটাতে হিমোগ্লোবিন প্রোডাকশনে প্রবলেম হয়, ওকে? হিমোগ্লোবিন প্রোডাকশন প্রবলেম হচ্ছে যেখানে আমার গ্লোবিন চেন ফরমেশনে প্রবলেম হয়। আলটিমেটলি এই কথাটা মনে রাখতে হবে, আমার হিমোগ্লোবিন ফরমেশনে গ্লোবিন চেন ফরমেশনের একটা রোল আছে। আমার এই গ্লোবিন চেনের পার্শিয়াল অথবা কমপ্লিট ফেলিওর অফ সিনথেসিস হবে, এক কথায় মানে আমি গ্লোবিন চেনটা আমার ঠিকমতো ফরমেশন হবে না। আমার একটা স্পেসিফিক টাইপ অফ গ্লোবিন চেইন যেটা আমার হেমোগ্লোবিন প্রোডাকশনে হেল্প করছিল, সেই গ্লোবিন চেনটা ঠিকভাবে ফরমেশন হবে না, হতে পারে একদমই ফরমেশন হবে না, হতে পারে পার্শিয়ালি এটা ফরমেশন হবে না, ঠিক আছে? আমরা এটাকে থ্যালাসেমিয়া বলবো। এটা একটা ইনহেরিটেড ডিসঅর্ডার অফ হিমোগ্লোবিন প্রোডাকশন, যেখানে দেয়ার ইজ পার্শিয়াল অর কমপ্লিট ফেলিওর টু সিনথেসাইজ স্পেসিফিক টাইপ অফ গ্লোবিন চেইন, ঠিক আছে? আমরা দুই টাইপের থ্যালাসেমিয়া পড়বো, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এর মধ্যে তোমরা আলফা থ্যালাসেমিয়ার পেশেন্ট মানে ঘরে ঘরে দেখো, ঠিক আছে? বিটা থ্যালাসেমিয়া একটু সিরিয়াস অবস্থায় অনেক সময় চলে আসে। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া দুইটাই খুব কমন। বিটা থ্যালাসেমিয়া আবার বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর আছে। আমরা দুইটা টাইপ আছে, খালি টাইপ দুইটার নাম জানলাম যে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে? এখানে না বিটা থ্যালাসেমিয়া থাকলে আমরা কি কি প্রবলেম পাই, মেজরে যদি কি পাই এবং মাইনরে কি পাই? আচ্ছা, মেজরে আমরা সিভিয়ার আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ফিচার পাই, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ফিচার পাই, ঠিক আছে? আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দিই, আমরা পেশেন্টকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেই। ইলেকট্রোফোরেসিস করতে দিলে হিমোগ্লোবিন এফ এর পরিমাণ বেশি পাই, ঠিক আছে? আর এর সাথে পাই যে হিমোগ্লোবিন এ, এটার হচ্ছে প্রোডাকশনটা কমে গেছে, এটি একটু মনে রাখতে হবে। হিমোগ্লোবিন এ কমে গেছে, এফ যেটা ফিটাল হিমোগ্লোবিন সেটা বেড়ে গেছে। আমরা এটাকে বলবো যে এটা বিটা থ্যালাসেমিয়া মেজরের পক্ষে যায়, এবং এটা আমার একটা যখন আমি হিস্ট্রি নিব তখন দেখবো যে বোথ পেশেন্টের বাবা এবং মা দুইজনেরই থ্যালাসেমিয়া মাইনর ছিল। এই তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? যদি আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, আমাদের যদি সন্দেহ হয় পেশেন্টকে দেখে, ঠিক আছে? পেশেন্টের চেহারাতে কিন্তু থ্যালাসেমিক একটা ফেস আছে, আমি ছবি দেখাবো। থ্যালাসেমিক ফেস থাকলে আমরা যদি পেশেন্টকে ইনভেস্টিগেট করি, আমরা যদি সিবিসি করতে দিই, দেখবো যে সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, আমি পেরিফেরাল ব্লাড ফিল্ম সম্পর্কে বলেছি গত ক্লাসে। যদি আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে দিই তাহলে আমরা এখানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ফিচার পাবো, ঠিক আছে? তারপরে আমরা চেহারা মিলে গেল, আমরা থ্যালাসেমিক ফেসিস পেলাম, আমরা পিবিএফ এ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ফিচার পেলাম। সাথে আমরা যদি এখন ইলেকট্রোফোরেসিস করতে দেই, দেখবো যে হিমোগ্লোবিন এফ বেড়ে গেছে আর হিমোগ্লোবিন এ কমে গেছে, ঠিক আছে? আমরা এখন পেশেন্টের বাবা মার হিস্ট্রি নিব। অনেকে বলে যে তারা থ্যালাসেমিক ছিলেন, অনেকে বলে না, তাদের উল্টা আরো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হয়, দেখা যায় যে তারা দুইজনেই পজিটিভ আছেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু
মাইনর সম্পর্কে কথা বলবো। এখানে আমরা যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, মাইনরের পেশেন্ট আমরা যদি ব্লাড ফিল্ম করে যদি দেখি সাম টার্গেট সেল আছে ব্লাড ফিল্মের মধ্যে, সাথে পেশেন্টের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ফিচার থাকবে। আচ্ছা, পাংক্টেড ব্যাসোভেলিয়া পাওয়া যায়, এটা মনে রাখলেও না রাখলেও পারো, এটার মনে রাখার মতো কিছু না, আমার নিজের মনে থাকবে না। যাই হোক, এই সাম টার্গেট সেল পাওয়া যায়, ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়া মাইনরে টার্গেট সেল পাওয়া যায় এবং এখানে হিমোগ্লোবিন A2 পাওয়া যায় বেশি, ঠিক আছে, একটু মাথায় রাখবো এটা। হিমোগ্লোবিন A2 পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে, এটা একটু বেড়ে যাবে, এইটা একটু মাথায় রাখবো, বা তোমার মাথায় রাখতে না চাইলে না রাখতে পারো, অসুবিধা নাই, বাট এই কথাটা না দুই ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. মাঝে মাঝে রেসপন্স করো, ঠিক আছে। আচ্ছা, আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ফিচার পাবো আর হিমোগ্লোবিন F বেড়ে যাবে, মেজর F বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে ট্রিটমেন্ট, এটা হচ্ছে ট্রিটমেন্ট, ঠিক আছে। আমার আলটিমেটলি ট্রিটমেন্ট হচ্ছে বোন, ঠিক আছে, এখানে আমার আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে। আমি স্টেম সেল সম্পর্কে বলছি। আচ্ছা, ওই যার ইয়াতে সব সাউন্ড হচ্ছে, এই কি এমন শব্দ কিনা? এখন আপনি ওই যে দিবেন প্লাস এই যে ফটো কপি। আচ্ছা, আমি আসতে পারি, আমি আপনি আসলে আমি দিবেন একটু বড় থেকে আসুন। একটু সরে রাখবেন না, এটা করতে আর এখানে আসলে একটা আসছে। আচ্ছা, স্পিকার অফ করে নিতে পারলে ভালো হয়, সাউন্ড জন্য ক্লাস প্রবলেম হচ্ছে। স্যার উনি মেবি আমাদের কলেজের কোনো অফিস সহকারী বা এরকম কিছু একটা, উনি কিভাবে স্যার আমাদের ক্লাসে আসলো বুঝলাম না। উনি আসবেন ক্লাসে এখন থেকে, ঠিক আছে। তোমরা ঠিকমতো ক্লাস করো কিনা, তোমরা পার্সেন্টেজ ঠিকমতো থাকছো কিনা, ঠিক আছে, এগুলো উনি দেখবেন। ওকে স্যার। অথরিটি ডিসিশন, ঠিক আছে, উনি থাকবেন, উনি দেখবেন। আচ্ছা, ওনাদের এখন মনে হয় শেষ হয়ে গেছে, আজকে আমি প্রসিড করি নেক্সট টাইম। আমার এখানে মেইন ট্রিটমেন্টটা হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের কথাটা আমি তোমাকে বুঝাতে পারছি এর আগে। স্টেম সেলের কথা বলছিলাম যে আমার প্লুরিপোটেন্ট স্টেম সেল থাকে, সেই স্টেম সেলের থেকে আস্তে আস্তে আমার 3 ধরনের ব্লাড সেল, সাথে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, আমি একটা চার্ট দেখিয়েছিলাম, মনে পড়ে? জি স্যার। জি স্যার। প্রথম দিকে একটা চার্ট ছিল লাল লাল ছবিওয়ালা, কলোনি ফর্মিং ইউনিট, গ্রানুলোসাইট, কলোনি ফর্মিং ইউনিট, মনোসাইট, এরিথ্রোসাইট। এইটা যেটা চার্ট ছিল, ওইটার শুরুটা হচ্ছিল প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে। আমি বলছিলাম স্টেম সেল থেকে যেমন সেলগুলো ফর্মেশন হয়, তেমনি একটা স্টেম সেল থেকে আরেকটা স্টেম সেল ফর্মেশন হয়। কাজে আমরা যদি পেশেন্টকে ইমপ্রুভ করতে চাই, আমরা যদি আলটিমেট ট্রিটমেন্ট করতে যাই, আমরা সেই যদি স্টেম সেলটা দেই, তাহলে সেই স্টেম সেল থেকে আমি সবকিছুই পাচ্ছি, ঠিক আছে। আমি একটা নতুন স্টেম সেল দিলাম পেশেন্টকে, যে পেশেন্টের হিমোগ্লোবিন সমস্যা আছে, আমরা যদি একটা নতুন স্টেম সেল তাকে দেই, এই স্টেম সেল থেকে নতুন স্টেম সেল হবে, আর এই স্টেম সেল থেকে সুন্দর সুন্দর সব হিমোগ্লোবিন ফর্মেশন হবে, তাই না? এই জন্য আমরা এটাকে স্টেম সেল ফর্মেশন, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করি, এই যে, ঠিক আছে। আচ্ছা, আমরা এইচএলএ কম্প্যাটিবিলিটি চেক করে তারপরে দিই। আচ্ছা, গেল। পেশেন্টের যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে আমরা ব্লাড দিই, ঠিক আছে। কিন্তু ব্লাড দেওয়ার একটা হ্যাপা আছে, ব্লাড দিলে ব্লাডের সাথে কিছু কিছু প্রোডাক্ট যায়, পেশেন্টের একটা সময়ে আয়রন ওভারলোড ডেভেলপ করতে পারে, ঠিক আছে। আমরা অনেক সময় বেশি বেশি ব্লাড দিয়ে পেশেন্টের হেমোসিডোসিস এবং হেমোক্রোমাটোসিস ফর্মেশন হয়ে যায়, মানে আয়রন ডিপোজিশন ডিজিজ। আমার অনেক সময় ব্লাড এবং ব্লাডি কন্টেন্ট, মানে ব্লাড জাতীয় কন্টেন্ট যেগুলো আমরা দেই পেশেন্টকে ভালো রাখার জন্য, হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, এগুলো দিলে অনেক সময় আয়রন ওভারলোড ডেভেলপ করে, ঠিক আছে। তখন আমরা আয়রন চিলেশন থেরাপি দেই, ঠিক আছে। যদি একটা থ্যালাসেমিক পেশেন্টকে দেখো যে 20-25 বার রক্ত দেওয়া হয়ে গেছে, পেশেন্টের চেহারা ডেফিনেটলি দেখবা তোমার কালো হয়ে গেছে, পেশেন্টের পেটে ব্যথা আছে,
ওই হেমোসিডরোসিস বা হেমোক্রোমাটোসিসে তোমার অ্যাবডোমিনাল পেইন থাকবে, গায়ের কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, চুল চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা তাকে আয়রন চিলেশন থেরাপি দেই। হ্যাঁ, আমরা কেলফার দেই। আচ্ছা বাদ দাও, কেলফার বলা দরকার নাই পরীক্ষার হলে তোমরা বলবা ডেসফেরিঅক্সামিন দেই। ডেসফেরিঅক্সামিন আমি চাই তোমরা লেখো এটা, যে আমরা আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন 1 নাম্বার। 2 নাম্বারে লিখবা আমরা যদি হিমোগ্লোবিন ফল করে বেশি তাহলে ব্লাড ট্রান্সফিউশন করব এবং ফলিক অ্যাসিড দেবো সাথে, এটা একটু বলতে রাখা ভালো, এবং ফলিক অ্যাসিড দেওয়া লাগবে সাথে। আচ্ছা, তারপরে আমরা এখানে আয়রন চিলেশন থেরাপি হিসেবে ডেসফেরিঅক্সামিন দিব, ঠিক আছে, এবং আয়রন থেরাপি তখন আয়রন কন্টেনিং যে কোনো কিছুই বন্ধ করে দেবো যাতে আয়রন আর আলটিমেটলি না পায় পেশেন্ট। হ্যাঁ, এবং আমরা যদি দেখা যায় কোনো কিছু হচ্ছে না, আমরা ব্যর্থ, উই আর ফেইল, তখন আমরা স্প্লেনেক্টমি করে ফেলে দেই দুশালা। ঠিক আছে, ট্রিটমেন্টের সিকোয়েন্সটা বুঝতে পারছো? স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, আর এই যে এগুলো না সিমটোমেটিক থেরাপি, ব্লাড দেয়া, ফলিক অ্যাসিড দেয়া, ডেসফেরিঅক্সামিন দেয়া, এগুলো হচ্ছে কি থেরাপি? সাপোর্টিভ থেরাপি বা সিমটোমেটিক থেরাপি, যে আমার সিমটম যেটা বা পেশেন্টকে আমরা ট্রিটমেন্টে সাপোর্ট করলাম, ঠিক আছে। বাট মেইন ট্রিটমেন্ট হচ্ছে ওই বোন ম্যারো স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং স্প্লেনেক্টমি, ঠিক আছে। স্যার এটা একটু আরেকবার বলবেন? বললাম আরেকবার। 1 নম্বরে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট যদি বলি তাহলে হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটা 1 নম্বর থেরাপি, এটা স্পেসিফিক ট্রিটমেন্ট। তারপরে 2 নম্বর লেখা হচ্ছে সাপোর্টিভ থেরাপি, ঠিক আছে। সাপোর্টিভ থেরাপির মধ্যে নাম্বার 1 লেখবা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। তারপরে লেখো সাপোর্টিভ থেরাপির মধ্যে 1 নাম্বার ব্লাড ট্রান্সফিউশন, 2 নম্বরে ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম ডেইলি, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে লেখো ইফ ফিচার্স অফ আয়রন ওভারলোড ডেভেলপস, যদি আয়রন ওভারলোডের ফিচার ডেভেলপ করে দেন আয়রন চিলেশন থেরাপি, এটা না লিখে একবারে লিখবা যে ডেসফেরিঅক্সামিন, ঠিক আছে। ডেসফেরিঅক্সামিন দিব নাম্বার 1, নাম্বার 2 তে আয়রন থেরাপি কন্ট্রাইন্ডিকেটেড যে কথাটা লেখা আছে এটা লিখে দিব, ঠিক আছে। আয়রন থেরাপি কন্ট্রাইন্ডিকেটেড, এটা গেল আমার সাপোর্টিভ থেরাপির পরে। আর যদি আয়রন ডেভেলপ মানে আয়রন ওভারলোডের ফিচার পাই তাহলে এটা দিব। আর তারপরে লিখবো আমরা যদি দেখা যায় যে এত বেশি স্প্লিন বড় হয়ে গেছে যে আমার কাজ করা যাচ্ছে না, আমার অ্যাবডোমেন পেইন বাড়তেছে, আমার অনেক বেশি ব্লাড ট্রান্সফিউশন লাগতেছে, ঠিক আছে, তখন আমরা স্প্লেনেক্টমি করব, ঠিক আছে। তোমরা একবারে স্প্লেনেক্টমি লিখলেও হবে, ওকে, একবারে স্প্লেনেক্টমি লিখলেও হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, আমরা লিউকেমিয়া সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। লিউকেমিয়া সম্পর্কে আমরা কি এখনই জানবো? না, আমরা লিউকেমিয়া লিম্ফোমা নেক্সট ক্লাসে পড়বো। লিউকেমিয়া আর লিম্ফোমা আমরা একসাথে পড়বো, ঠিক আছে। লিউকেমিয়া লিম্ফোমা আমরা একসাথে পড়বো, এই হজকিন্স লিম্ফোমা গুলো একসাথে পড়বো। লিউকেমিয়া লিম্ফোমা ছোটগুলো শেষ করে দেই, এটা একটু ইম্পর্টেন্ট। আমরা জানি যে হেমাটোপয়েটিক স্টেম সেল ছিল না, প্লুরিপোটেন্ট স্টেম সেল, ওখান থেকে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটেড ফর্মেশন হচ্ছিল। তারপরে বি লিম্ফোসাইট এবং বি সেল এবং ইয়া সেল ফর্মেশন হচ্ছিল। আচ্ছা, আমি যে বি সেলের কথা বললাম, বি সেল থেকে প্লাজমা সেল ফর্মেশন হয়, ঠিক আছে। এই প্লাজমা সেল আস্তে আস্তে অ্যান্টিবডি ফর্মেশন করে। কি বললাম? বি সেল থেকে প্লাজমা সেল ফর্মেশন হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি ফর্মেশন হয়, সেই অ্যান্টিবডি আমার শরীরে যুদ্ধ করে, ঠিক আছে। আমার প্লাজমা সেলটা অ্যান্টিবডি ফর্মেশন করে, ওই অ্যান্টিবডিটা আমার শরীরে যুদ্ধ করে। আমার যদি বি সেল এর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় বা প্লাজমা সেলের ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হয়, মানে বেশি প্লাজমা সেল ফর্মেশন হয়, ঠিক আছে, ওইটা আমার শরীরে ট্রাবলসাম করে, ঠিক আছে। এটা আমার একটু খারাপ একটা ডিজিজ, আমরা এটা একটা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি হিসেবেই বলবো, মাল্টিপল মায়োলেমা। এখানে there is a malignant proliferation of plasma cells, এই প্লাজমা সেলের ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হবে, এই কথাটা আমরা জেনে রাখবো। আমরা এখানে একটা ছবি আছে, এই ছবিটা লাগবে। দেখো পেশেন্টের চেহারাটা দেখো, অ্যামাইলয়েড ডিপোজিশন, অ্যামাইলয়েড একটা প্রোটিন, ঠিক আছে। এই আমার যে
প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে, এখানেও আমার প্যারাপ্রোটিন ফর্মেশন হয়। আলটিমেটলি এই ডিজিজে না প্যারাপ্রোটিন ডিপোজিশন হয়, এটা একটু মাথায় রাখতে হবে। এই ডিজিজে প্যারাপ্রোটিন ফর্মেশন মানে সরি প্যারাপ্রোটিন ডিপোজিশন হয়, এটা আমার একটা ছক আছে, ওটা একটু দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আপনার আলটিমেটলি দেখো যে আমার পেশেন্টের কি কি ডিজিজ কি কি সিমটম ডেভেলপ করে। ঠিক আছে, আমার পেশেন্টের অ্যামাইলয়েড ডিপোজিশনের কারণে তার এই যে চোখটা দেখো কেমন দেখাচ্ছে, চোখের চারদিকে লালচে, পান্ডাইস বলে এটাকে। ঠিক আছে, কিডনিতে যখন আমার ওই নেফ্রনের মধ্যে আমার বোমেন্স ক্যাপসুলের মধ্যে অ্যামাইলয়েড ডিপোজিশনের কারণে নেফ্রোটিক সিনড্রোম হয়। কার্পাল টানেল, আমার যদি মিডিয়ান নার্ভ আছে আমার শরীরে, যেটা এই মিডিয়ান নার্ভের মধ্যে যদি অ্যামাইলয়েড ডিপোজিশন হয় তাহলে কার্পাল টানেল সিনড্রোম হয়, এটা ইম্পর্টেন্ট। অ্যামাইলয়েড ডিপোজিশনের জন্য চোখের চারপাশে, এটাকে আমরা পান্ডাইজ বলি। নেফ্রোটিক সিনড্রোম যদি আমার এই গ্লোমেরুলাসের বোমেন্স ক্যাপসুলের বা আশেপাশের কোনো চিপাচাপায় যদি অ্যামাইলয়েড ডিপোজিশন হয় তাহলে নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে, পেশেন্টের প্রোটিনিউরিয়া ডেভেলপ করে এটসেট্রা। এবং পেশেন্টের যদি মিডিয়ান নার্ভ তো আর চোখে থাকবে না, মিডিয়ান নার্ভ থাকবে হাতে। ঠিক আছে, মিডিয়ান নার্ভের ওই হাতে যদি আমার অ্যামাইলয়েড ডিপোজিশন হয় তাহলে আমরা অনেক সময় পাই কার্পাল টানেল সিনড্রোমের মতো ফিচার পাই। ঠিক আছে, আচ্ছা গেল। আমার পেশেন্টের বোন পেইন হবে, আমরা যদি পেশেন্টের কোনো একটা হাড্ডির মধ্যে প্রেস করি পেশেন্ট ব্যথা পাবে, হতে পারে সেটা লং বোনে। আমরা যদি পেশেন্টের লং বোনে প্রেস করি পেশেন্ট ব্যথার কথা বলবে। ঠিক আছে, একটু মনে রাখতে হবে কেন এখানে না ওই বোনগুলো লাইটিকুলেশন হয়, ভেঙে যায়। দেয়ার আর সাম লাইটিকুলেশন, বোনগুলো ভেঙে যায়। আমরা যদি পেশেন্টের এক্সরে করি আমরা এই লাইটিকুলেশন বা ভাঙা ভাঙা খাওয়া খাওয়া লেশন পাবো, আমরা এই খাওয়া খাওয়া লেশন পাবো। এই দেখো আমরা এখানে স্কালের এক্সরে করছি, ওই যে খাওয়া খাওয়া জায়গা দুটো দেখছো, দুইটা তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। জি স্যার। ওকে, জি স্যার। দিস আর দা। এই জন্য আমরা যদি কোনো পেশেন্ট হাড়গোড়ের ব্যথা নিয়ে আসে 40-এর পরে বা 50-এর পরে, আমরা পেশেন্টের এক্সরে স্কাল করতে দেই। এক্সরে স্কাল, তার মাথা ব্যথা নাই, তার শরীরে পিঠে ব্যথা, কিন্তু তবুও আমরা মাথা দেই, মাথার বোনটা সুন্দর তোমার দেখতে পাওয়ার জন্য। দেখো এখানে লাইটিকুলেশনটা ভালো বোঝা যায়, এই জন্য আমরা এক্সরে স্কাল করতে দিই। পেশেন্ট বলবে আসলাম ব্যথা আমি কোমরে, ডাক্তার দিল আমার মাথার এক্সরে, এই ডাক্তার ভুয়া। ঠিক আছে, আমার মাথার এক্সরে তার কারণ বুঝতে পারছো? লাইটিকুলেশন গুলো মাথার এক্সরেতে ভালো বোঝা যায়, লাইটিকুলেশন গুলো মাথার এক্সরেতে ভালো বোঝা যায়, কাজেই আমরা এক্সরে স্কাল করতে দেই, এক্সরে হিপ করতে দেই। ঠিক আছে, এক্সরে হিপ জয়েন্ট এবং এক্সরে স্কাল, এই দুইটা এক্সরে আমরা মাল্টিপল মাইলোমাতে করতে দেই। ঠিক আছে, এই যে আমার যে প্যারাপ্রোটিন ডিপোজিশনের কথা বলছিলাম না, শরীরে প্যারাপ্রোটিন ডিপোজিশন হয়, আমি বলছিলাম যে মাল্টিপল মাইলোমার প্রবলেমটা হচ্ছে এখানে প্যারাপ্রোটিন ডিপোজিশন হয়। ঠিক আছে, এই প্যারাপ্রোটিন ডিপোজিশন হওয়ার জন্য এখানে রেনাল ফেলিওর ডেভেলপ করে। আমরা যদি পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন করতে দেই দেখবো যে সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ধরো বোনের মধ্যে ক্যালসিয়াম আছে, বোনটা ক্ষয়ে গেল, ক্যালসিয়াম ব্লাডে চলে আসবে? জি স্যার। হ্যাঁ, এজন্য হাইপারক্যালসিমিয়া হবে। এই যে হাইপারক্যালসিমিয়া, বুঝতে পারছো হাইপারক্যালসিমিয়া কেন হলো? যে বোনটা ক্ষয়ে গেছে, ওই ক্ষয়ে যাওয়া বোন থেকে ক্যালসিয়াম যেটা রিলিজ হলো এটা ব্লাডে চলে আসলো আলটিমেটলি। ঠিক আছে, এই পেশেন্টের প্রন টু ইনফেকশন হয়, ব্যথা কমানোর জন্য এনএসআইড খায়, অ্যামাইলয়েড ডিপোজিশন হয়ে কিডনি নষ্ট করে, সবকিছু মিলিয়ে দেখা যায় রেনাল ফেলিওর ডেভেলপ করে। ঠিক আছে, আমরা পেশেন্টকে হাইড্রেশন করি। আচ্ছা, স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে, এখানে দেখা যায় ক্ষয়ে 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 একদম বনি কোলাপস করতে পারে, এইটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে আমরা পেশেন্টের মধ্যে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়, এই পেশেন্টগুলোর হাইপার ভিসকোসিটি ডেভেলপ করে। ঠিক আছে, হাইপার ভিসকোসিটি ডেভেলপ করার জন্য আমার পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, সেরেব্রাল ইসকেমিয়া মানে স্ট্রোক করতে পারে, রেটিনাল ব্লিডিং হতে পারে চোখের মধ্যে, এটসেট্রা হতে পারে। জাস্ট এটা মনে রাখবো, এখানে পেশেন্টের হাইপার ভিসকোসিটি ডেভেলপ করে, এটা মনে রাখতে হবে। এক নাম্বার মনে রাখছিলাম এখানে প্যারাপ্রোটিন ডিপোজিশনের জন্য কিডনি নষ্ট হলো, আমার এখানে পেশেন্টের লাইটিকুলেশনের জন্য বোন পেইন হলো, ফ্র্যাকচার হলো, বোন পেইন ফ্র্যাকচার হওয়ার জন্য হাইপার ক্যালসিমিয়া হলো, তারপরে এখানে হাইপার ভিসকোসিটি ডেভেলপ করবে, পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, সেরেব্রাল ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। ঠিক আছে, আর আমরা যদি ইনভেস্টিগেশন করি অ্যানিমিয়া পাবো, অ্যানিমিয়া পেতে পারি এটসেট্রা। এই প্যানসাইটোপেনিয়া মনে রাখতে হবে, প্যানসাইটোপেনিয়ার কজের মধ্যে কিন্তু এটা ছিল মাল্টিপল মাইলোমা। হাইপারক্যালসিমিয়া সম্পর্কে আমরা জানি, প্যারাপ্রোটিন সম্পর্কে আমরা জানি। আর পেশেন্টের যদি আমরা ইউরিন দেখি, ইউরিনে আমরা প্রোটিনিউরিয়া পাবো, এই প্রোটিনিউরিয়াকে স্পেশালি বেনস জোন্স প্রোটিনিউরিয়া বলে।
ঠিক আছে, এটাকে আমরা বেনস জোনস প্রোটিনুরিয়া বলবো। আমরা মোটামুটি একটা ওভারভিউ পাওয়ার চেষ্টা করলাম, আমরা হয়তো পরবর্তীতে এটা নিয়ে আরেকটু আগাবো, বাট আজকে আমরা একটা ধারণা নিলাম যে এটা মাল্টিপল মাইলোমাতে এগুলো ডেভেলপ করে। বোন লেশনের কথা বলতে পারতে হবে, ঠিক আছে। ইনভেস্টিগেশনের কথা আমি বলে দিছি, দেখো তুমি সিবিসি করবা, সিবিসি করলে অ্যানিমিয়া পাবা। আচ্ছা, ইএসআর বেশি পাবা। শোনো একটা কথা, ইএসআর এর নরমাল ভ্যালু কত? কোথায় গেল আমার? 0 থেকে 10 মিলিমিটার ফার্স্ট আওয়ার or আচ্ছা, এরকম একটা মেল। ধরো 10, আমরা কত হলে ভাবি যে ইএসআর বেশি হয়েছে? 100 ওকে, এটাকে আমরা স্কাই রাইজ বলি, স্কাই রাইজ ইএসআর, ঠিক আছে। আমার যখন এটা 100 বেশি হয় তখন এটা আমরা স্কাই রাইজ ইএসআর বলি। যখনই কোনো পেশেন্ট এরকম হাড় গড়ে ব্যথা নিয়ে বা বোন পেইন নিয়ে বা ব্যাক পেইন নিয়ে অথবা হেডেক নিয়ে আমাদের কাছে আসবে, যদি আমরা তার সিবিসি করি, সিম্পল সিবিসি করার পরে যদি দেখি ইএসআর 100-র কাছাকাছি, তাহলে আমার প্রধান সাসপিশন হবে একটা, এটার নাম হচ্ছে মাল্টিপল মাইলোমা আনটিল আদারওয়াইজ প্রুভড, ঠিক আছে। এটা আমরা একটাই রোগ চিন্তা করি, মাল্টিপল মাইলোমা। এরকম স্কাইরাইজ ইএসআর হবে। আমরা যে টিউবারকুলোসিস পড়ছিলাম, টিউবারকুলোসিসেও এরকম হাই ইএসআর থাকবে, 100 এর উপরে থাকতে পারে, ঠিক আছে। এবং বিভিন্ন ম্যালিগনেন্সিতে আমার ইএসআর হাই থাকে, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বলো, সলিড অর্গান ম্যালিগনেন্সি বলো, আমার ইএসআর হাই পেতে পারি, ঠিক আছে। কাজেই এটা একটু মাথায় রাখতে হবে যে ইএসআর হাই পেলাম, বোন পেইন আছে, আমার এটা মোটামুটি শিওর হয়ে গেছে যে এটা মাল্টিপল মাইলোমার দিকে আসতে পারে। আর এই পেশেন্টের যদি দেখা যায় ইএসআর হাই, কাশি আছে, জ্বর আছে, এটা জ্বর মাল্টিপল মাইলোমাতেও থাকবে, বাট এগুলো তখন টিবির পক্ষেও যেতে পারে, ঠিক আছে। দিস আর দি ইনভেস্টিগেশনস। ম্যানেজমেন্টটা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি কিছু আমরা এখানে করবো না। দেখো, এটা যে ইমিডিয়েট সাপোর্ট নামে যেটা আছে, এটা নাম হচ্ছে সাপোর্টিভ থেরাপি। আমরা পেশেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য যে ট্রিটমেন্টটা দেই, এখানে আমি বলবো এখানে আমরা হাই ফ্লুইড ইনটেক, এটা 1 নাম্বারই বলতে হবে, এটা 2 নাম্বার বলা যাবে না, ঠিক আছে। হাই ফ্লুইড ইনটেক, আমরা পেশেন্টকে পানি বেশি করে দিব বা পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক করে করবো। আমার রেনাল ইম্পেয়ারমেন্ট যেটা আছে, যে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে এবং হাইপার ক্যালসিমিয়া, এটার জন্য আমরা বেশি বেশি ফ্লুইড ইনটেক করাবো, ঠিক আছে। হাড় গড়ে ব্যথা আছে, আমি একটা ব্যথার ওষুধ দিব, এনএসআইডি দেবো একটা। এই যে এইটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া যে হচ্ছে পেশেন্টের, আমরা এই সময় বিসফসফোনেট দিই। বিসফসফোনেট সম্পর্কে তোমাদের কারো ধারণা আছে? তোমাদের বাবা মা এর মধ্যে কেউ বোন ম্যারো ডেনসিটি বিএমডি করছিল কখনো? তোমরা জানো ব্যথার জন্য বিএমডি যে টেস্ট করছিল কেউ কারো ফ্যামিলিতে আছে করা? নো স্যার আচ্ছা, ডাক্তাররা দেয় খুব, তো ওই জন্য জিজ্ঞেস করলাম। বিসফসফোনেট আমরা সাধারণত অস্টিওপোরোসিস বা অস্টিওস্ক্লেরোসিস, বিশেষ করে অস্টিওপোরোসিস, আমাদের দেশে অস্টিওপোরোসিস কমন। এই অস্টিওপোরোসিসে আমরা বোন মাস ডি দেই, সপ্তাহে একটা করে একটা ট্যাবলেট বোন মাস ডি নামে পাওয়া যায়, খুব কমনলি দেয় ব্যথার জন্য। আচ্ছা, যাই হোক, আমার যে হাইপার ক্যালসিমিয়া হলো, এটার জন্য আমি বিসফসফোনেট দিলাম, ঠিক আছে। যদি দরকার পড়ে হাইপার ভিসকোসিটি সিনড্রোমের জন্য আমরা প্লাজমা ফেরেসিস করব। আমি যে পয়েন্টগুলো আন্ডারলাইন করলাম, এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলোই বলতে হবে ট্রিটমেন্টের সময়। 1 নম্বরে বলবা হচ্ছে তুমি হাই ফ্লুইড ইনটেক, 2 নম্বরে হচ্ছে এনএসএআইডি ফর পেইন রিলিফ, বিসফসফোনেট দিবা, অ্যালোপিউরিনল টু প্রিভেন্ট ইউরেট নেফ্রোপ্যাথি। আচ্ছা, ইউরেট নেফ্রোপ্যাথি একটু বুঝাবো পরে এক সময়, প্লাজমা ফেরেসিস ইম্পর্টেন্ট, যদি হাইপার ভিসকোসিটি সিনড্রোম থাকে আমরা প্লাজমা এক্সচেঞ্জ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা পেশেন্টকে কেমোথেরাপি দিই, ঠিক আছে। কেমোথেরাপি দিই আমরা বিভিন্ন রকম কেমোথেরাপিউটিক এজেন্ট দিই, যেমন সাইক্লোফসফামাইড, এটা দিলে লাল লাল পেশাব হয়, থ্যালিডোমাইড এবং ডেক্সামেথাসোন স্টেরয়েড, এই 3টা দিই। এই সিটিডি থেরাপি বলে এগুলোকে। আমরা মোটামুটি কিছু দরকার নেই, দরকার আমি খালি এটা মনে রাখবা যে আমরা পেশেন্টকে কেমোথেরাপি দিচ্ছি, ঠিক আছে। আমরা পেশেন্টকে কেমোথেরাপি দিচ্ছি এবং অনেক সময় পেশেন্টকে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করি, ঠিক আছে। জানি হেমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজে যদি আমার দেখা যায় আমার ব্লাড সেলগুলো নষ্ট হয়ে গেছে, আলটিমেটলি আমরা স্টেম সেলই দিই, ঠিক আছে। আমার থেরাপিগুলো বুঝতে পারছো। ফার্স্টে আমরা দিলাম কি, সাপোর্টিভ থেরাপি দিলাম। সাপোর্টিভ থেরাপির মধ্যে কি কি দিয়ে সাপোর্ট করলাম আমরা পেশেন্টকে? ফ্লুইড ইনটেক বাড়ালাম, ব্যথা কমানোর জন্য ওষুধ দিলাম, তার হাইপার ক্যালসিমিয়া ট্রিটমেন্ট করে দিলাম, বিসফসফোনেট দিলাম, প্লাজমা এক্সচেঞ্জ করলাম, এটসেট্রা। তারপর আমরা পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করলাম আসলটা,
স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে কেমোথেরাপিউটিক এজেন্ট দিব আমরা সাধারণত। কেমোথেরাপিউটিক এজেন্ট আমরা অনেক সময় দেখা যায় যে এই সাইক্লোফসফেনামাইড দিয়ে শুরু করি, সাথে থ্যালিডোমাইড এবং স্টেরয়েড থাকে ডেক্সামেথাসোন। অনেক সময় দেখো ফার্স্ট লাইন থেরাপি ইন ওল্ডার পেশেন্ট, মানে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আবার এই থেরাপি দেয়, এমপিটি। ঠিক আছে, এই মেলফালান, প্রেডনিসোলোন অ্যান্ড থ্যালিডোমাইড এই তিনটা দেয়। এটা দেয় বয়স্ক লোকের ক্ষেত্রে, আর নিচেটা দেয় ইয়াং পেশেন্টের ক্ষেত্রে। আমার বলতে ভুল হয়েছে, ঠিক আছে। এটা প্রথমটা দেয় বয়স্ক, পরেরটা দেয় ইয়াং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আমার কেমোথেরাপিউটিক এজেন্ট। এর সাথে অনেক সময় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করি আমরা মোটামুটি ভাবে এই করি। অনেক সময় রেডিওথেরাপি দেওয়া হয়, ঠিক আছে। অনেক সময় বোন পেইন বেশি থাকলে রেডিওথেরাপি দেওয়া হয়। আমরা এটুকু পর্যন্ত মাল্টিপল মাইলোমা পড়ব। মাল্টিপল মাইলোমা কিন্তু তোমাদের রিটেনের প্রশ্ন আসে, ঠিক আছে। বলবে 55 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ব্যাক পেইন, ঠিক আছে, প্রেজেন্টেড উইথ ব্যাক পেইন। আর উইথ পেশেন্টের তুমি যদি এক্সামিনেশন করো, পেশেন্ট বলবে যে তার ব্রেথলেসনেস আছে। তাকে আমরা যদি আরো এক্সামিনেশন করি, দেখবো যে তার কনজাংটিভাল কনজেশন আছে, তার চোখ লাল হয়ে আছে, ঠিক আছে। আমরা তার ইনভেস্টিগেশন করে দেখলাম যে তার সেরাম ক্রিয়েটিনিন বেশি। সো তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? সো বলতে পারো আমার প্রফেশনাল ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল মাইলোমা। কি কি টেস্ট করবা? যদি একটা টেস্ট করতে বলি তাহলে এক্সরে স্কাল করবা। আমরা লাইটিক লেশনটা বের করার জন্য এক্সরে স্কাল করি, ঠিক আছে। একটা যদি টেস্ট করি তাহলে এক্সরে করব, মনে থাকবে? আছো? জি স্যার। জি স্যার। 35 মিনিটস হয়ে গেছে, ভাবাই যায় না। And 2021. আচ্ছা, myeloproliferative disorder, bleeding disorder, primary hemostasis, এটা পড়বো না। থ্রম্বোসাইটোপেনিয়ার মধ্যে এটা তোমাদের যতদিন রবে তোমাদের ডেন্টাল প্রফেশন ততদিন এই রোগটা আসতে থাকবে তোমাদের জন্য, ঠিক আছে। থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, আমরা পারপুরা হচ্ছে একটা স্কিন লেশন, যেটা কারণটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া যদি পেশেন্টের থাকে, পেশেন্টের যদি প্লেটলেট ফর্মেশন কম হয়, তাহলে পেশেন্টের যে কন্ডিশনটা হয় তাকে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া বলি। থ্রম্বোসাইটোপেনিয়ার একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে পারপুরা, একটা একদম ছোট ছোট ঘামাচির মতো লালচে লালচে লেশন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, আমরা পারপুরাটা পড়ব। আমরা আইটিপি তোমাদের খুব কমন, আইটিপি তোমরা খুব কনফিউশন করো। তোমরা সম্ভবত আচ্ছা, তোমাদের কোন ব্যাচে জানি এবার পরীক্ষায় প্রশ্ন আসছিল না এরকম ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে? তোমরা অ্যানসার করছো হেমোফিলিয়া এবং আইটিপি, মনে পড়ে? জি স্যার। জি স্যার। আমি যে রাগারাগি করতেছিলাম পরীক্ষার হলে যে এটা পরে কি আসলো, ক্যান্সার, ওকে, যে এটা হেমোফিলিয়াই হবে, আইটিপি হওয়ার চান্স নাই। প্রশ্নটা মনে আছে কারো? কোনো একজন বান্দা যদি প্রশ্নটা মনে করো। স্যার স্পন্টানিয়াস ব্লিডিং ছিল। আচ্ছা, চলো আমরা পড়ি। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা একটা ইমিউন মেডিয়েটেড, এইভাবে পড়ার দরকার নাই, ক্লিনিক্যাল ফিচার পড়। দ্য প্রেজেন্টেশন, এটা একটা আচ্ছা যাই, এটা ইডিওপ্যাথিক মানে যেটা আমরা ইডিয়টস, যে আমরা কারণটা বের করতে পারিনি, প্যাথোলজিগুলো বের করতে পারিনি, এটাকে আমরা ইডিওপ্যাথিক বলি, ঠিক আছে। উই আর ইডিয়টস, সো উই ক্যান নট ফাইন্ড আউট দ্য কজ। এটার আমরা ইডিওপ্যাথিক কারণ বলি, যেটা কোনো কারণ নাই। এক কথায় বলতে পারি ইমিউন মেডিয়েটেড রেসপন্স থাকতে পারে। আর কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন এগুলোতে এটা বেড়ে যায়, যেমন কানেক্টিভ টিস্যু ডিজিজ, এইচআইভি, বিসেল ম্যালিগন্যান্সি, প্রেগন্যান্সি এবং কিছু কিছু ড্রাগ দিলে আইটিপি বেড়ে যেতে পারে। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমার এখন লাগবে না। যদি দেখো এই যেটা আমি দেখাচ্ছি, স্পন্টেনিয়াস ব্লিডিং টিপিক্যালি অকার্স when the platelet count is below 20,000. আলটিমেটলি আমরা জানি যে 1.5 লাখ থেকে 3 লাখ যখন আমার প্লেটলেট থাকে, যদি আলটিমেটলি দেখা যায় 20,000-এর নিচে আসে, তখন স্পন্টেনিয়াস ব্লিডিং হয়। এটা খুব কমন না আইটিপির জন্য, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে। একটু মাথায় রাখবো যে আইটিপিতে সবসময় স্পন্টেনিয়াস ব্লিডিং হবে না। যদি 20,000-এর নিচে আসে, তখন পেশেন্টের স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে যে কোনো জায়গা থেকে। তার হেমাটোমেসিস হতে পারে, বমির সাথে রক্ত,
তার বাথরুমের সাথে রক্ত, মেলানা হতে পারে, তার গাম ব্লিডিং হতে পারে, এপিস্ট্যাক্সিস হতে পারে, কান দিয়ে রক্ত আসতে পারে, চোখের মধ্যে রক্ত জমা হতে পারে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, ঠিক আছে। আমার প্রথম ইয়াটা ছিল স্পন্টেনিয়াস ব্লিডিং। তারপর দেখো আমার ইজি ব্রুইসিং থাকে, এটাও আমার প্লেটলেট কম থাকার জন্য। এপিস্ট্যাক্সিস বললাম, এবং পেশেন্টের মেনোরেজিয়া থাকবে, এক্সেসিভ মেনস্ট্রুয়েশন থাকতে পারে। আমার সবগুলোই কিন্তু দেখো যে প্লেটলেট কম থাকার কারণে আমার ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে গেল। আলটিমেটলি এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে প্লেটলেটটা আমার শরীরে কম, সো আমার ব্লিডিং টেন্ডেন্সিটা বেশি। প্লেটলেট আমার শরীরে কম, সো ব্লিডিং টেন্ডেন্সিটা বেশি। আলটিমেটলি দেখা যায় আমরা 50,000-এর নিচে থাকলে, 50,000 নিচে থাকলে অনেক সময় এপিস্ট্যাক্সিস পাই, বা পেশেন্ট বলে যে তার পিরিয়ড 2 বার হচ্ছে, পিরিয়ড 3 বার হচ্ছে 1 মাসে, এটসেট্রা। ঠিক আছে, এটা সাধারণত মহিলাদের হয়। কি বললাম? ফিমেলদের বেশি হবে। হ্যাঁ, বাচ্চাদেরও হবে সাথে। ঠিক আছে, বাট বাচ্চাদেরও হবে এবং ফিমেলদের হবে। এই দুইটা হচ্ছে গিয়ে আমার পেশেন্ট ক্যাটাগরি। ইউজুয়ালি এটা ফিমেলের হয়, মেল পেশেন্ট আমি দেখি নেই। ঠিক আছে, মেল পেশেন্ট আমরা দেখি নেই। এই দুইটা ক্যাটাগরি একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা একটু জানলাম যে এটা ফিমেলদের বেশি হয় এবং এটা চিলড্রেনদের বেশি হয়। দেখো, যদি 30-এর নিচে না নামে তাহলে অনেক সময় আমরা ট্রিটমেন্টটা দেই না, আমরা ফলো করি, ফলো আপে রাখি। ঠিক আছে, আমরা ফলো আপে রাখি। কিন্তু আমার এখানে 1 নাম্বার ট্রিটমেন্ট হবে গ্লুকোকর্টিকয়েড, আমরা স্টেরয়েড দেব। সাধারণত আমরা প্রেডনিসোলন দেই। ডোজটা মাথায় রাখতে হবে 1 মিলিগ্রাম পার কেজি ডেইলি। আমরা স্টেরয়েড কত ডোজে দিচ্ছি এখানে? আমার 1 নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি ডেইলি। ঠিক আছে, আমরা সাধারণত সকালে দেই স্টেরয়েডটা, মনে থাকবে। জি স্যার। ফার্স্টে স্যার। আমরা প্রেডনিসোলন দিচ্ছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা থেরাপি দেওয়া হয় ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, 1-1.5 লাখ টাকা দাম।